দেখো, আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে মুভমেন্ট জেনারেটিং ফাংশন। অলরেডি আমরা মুভমেন্ট জেনারেটিং ফাংশনটা পড়েছি ওয়ান ডাইমেনশনে। আজকে আমরা মোর দ্যান ওয়ান ডাইমেনশন স্টাডি করব। ঠিক আছে, প্রথমে আমরা ডেফিনেশনটাকে লিখে দিচ্ছি। ডেফিনেশন মুভমেন্ট জেনারেটিং ফাংশন, তোমরা এটাকে একটু ফুল ফর্মে লিখে নেবে। The joint moment generating function of the random variables x and y are given by expectation of e to the power t1x plus t2y এটা, and denoted by m x comma y bracket t1 t2, that is m x comma y t1 t2 the equal to expectation of e to the power t1x plus t2y। তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন মোর দ্যান ওয়ান ভেরিয়েবলে। ওকে, দেখো আমাদের আগে যেটা ছিল যে আমরা যখন শুধুমাত্র এক্স এর মোমেন্ট জেনারেটিং ফাংশনটা ক্যালকুলেট করেছিলাম তখন সেটা কিন্তু একটা ফাংশন ছিল টি এর। তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, তাহলে এক্স এর জন্য একটা টি আসবে, ওয়াই এর জন্য একটা টি আসবে। সেই জন্য এটা দেখো অ্যাকচুয়ালি মোমেন্ট জেনারেটিং ফাংশন যেটা সেটা টি1 টি2 দুটো করে ভেরিয়েবল আসছে এখানটাই। তাহলে আমাদের ওয়ান ডাইমেনশনের জন্য কি ছিল, এক্সপেকটেশন অফ টি এক্স ছিল, তাই না? সরি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স ছিল। তাহলে এখানে যখন টু ডাইমেনশন হয়ে গেল তখন ডেফিনেশনটা কিভাবে কনভার্ট হয়ে গেল যে t1x প্লাস t2y, এটা হচ্ছে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন ইন টু ভেরিয়েবল। তাহলে একইভাবে থ্রি ভেরিয়েবল হলে কী হবে বুঝতে পারছো, t1 t2 t3 আসবে। অ্যান্ড মোর দ্যান থ্রি ভেরিয়েবলের জন্য কী হবে তোমরা এটা বুঝতে পারছো এখান থেকে। ফাইন, তো তাহলে এখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার মতন, একদম ওয়ান ডাইমেনশনে আমরা যেটা স্টাডি করেছিলাম সেটারই যে জেনারেলাইজড কেস যেটা। তো এখানে কয়েকটা নোট আমি লিখে দিচ্ছি, যে নোটগুলো অলরেডি আমি আলোচনা করেছিলাম ওয়ান ডাইমেনশনের জন্য। তো সেটা ফার্স্ট দেখো, যে এক নাম্বার যে নোট সেটা হচ্ছে আমরা যদি এই মোমেন্ট জেনারেটিং ফাংশন কোনো একটাতে জিরো বসিয়ে দিই, ধরো টি2টাকে জিরো বসিয়ে দিলাম, তাহলে কি হবে দেখো, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি2টা জিরো হয়ে গেলে t1x হয়ে যাচ্ছে। তখন কিন্তু এটা শুধুমাত্র এক্স এর মোমেন্ট জেনারেটিং ফাংশন হয়ে যাচ্ছে, দেখো, তাই না? তার মানে যদি আমি টি2র জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে এক্স এর মোমেন্ট জেনারেটিং ফাংশন পাবো, এবং টি1 এর জায়গায় জিরো বসিয়ে দিলে সিমিলারলি ওয়াই এর মোমেন্ট জেনারেটিং ফাংশন পাবো। তাহলে টু ডাইমেনশনে যদি মোমেন্ট জেনারেটিং ফাংশন আমার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ওয়ান ডাইমেনশনে কনভার্ট করতে পারবো বাই দিস প্রসেস। সেকেন্ড নোট, সেটা হচ্ছে দেখো যে যদি আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা ক্যালকুলেট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো যে আমরা আগে দেখেছিলাম যে আমাদের এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে মোমেন্ট জেনারেটিং ফাংশনকে দুবার ডেরিভেটিভ করতে হয় এবং তারপর সেখানে জিরো বসাতে হয়। ফাইন, তাহলে এখানে আমাদের যে আমরা দুবার যে ডেরিভেটিভ করব তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে টি1 অ্যান্ড টি2, তাহলে আমরা কার জন্য মানে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো যেহেতু আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ক্যালকুলেট করছি তাহলে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে যেটা করতে হবে যে এই টি1 এর রেসপেক্ট ডেরিভেটিভ করতে হবে, কেন কি টি1 এর জন্য এক্স আছে, ঠিক আছে? সেই জন্য এটা ফর্মুলা হবে কি, d2m x, y t1 t2 বাই ডেল t1 2। এইটা ক্যালকুলেট করতে হবে টি1 এর মান যখন জিরো, টি2 এর মান যখন জিরো। বোঝা গেল? তার মানে আমি যদি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, টি1 এর রেসপেক্টে অর্থাৎ ফার্স্ট ভেরিয়েবলের রেসপেক্টে দুবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, করে সেখানে টি1 টি2 মান জিরো বসাতে হবে। তাহলে সিমিলারলি
হ্যাঁ, তাহলে সিমিলারলি যদি আমি এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ারটা ক্যালকুলেট করতাম, তাহলে আমাকে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ করতে হতো উইথ রেসপেক্ট টু T2। তাহলে ইন জেনারেল যে স্টেটমেন্টটা, তাহলে সেখানে কি লিখতে পারবে দেখো, যে ডেল এন এম এক্স কমা ওয়াই T1 T2 বাই ডেল T1n, এটা মানে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা একইভাবে T2 রেসপেক্টটা করলে শুধু ওয়াই টু দি পাওয়ার এন চলে আসবে। এখন মনে করো আমি চাইছি যে এক্স এর পাওয়ারে কে আর ওয়াই এর পাওয়ারে কে, মানে ধরো আমি ক্যালকুলেট করতে চাইছি, আমি 4 নাম্বার নোট যেটা আমার, যে এক্সপেকটেশন অফ এক্স অ্যান্ড ওয়াই বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা, ধরো আমি এক্সেস, হ্যাঁ এটা ক্যালকুলেট করতে চাইছি, তাহলে আমাকে দুবার এক্সের রেসপেক্টে মানে T1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, আর দুবার আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে কার, ওয়াই এর রেসপেক্টে। দ্যাট ইজ টোটাল আমাকে 4 বার ডেরিভেটিভ করতে হবে এই এম এক্স কমা ওয়াই T1 T2 কে। তাহলে দুবার করতে হবে কার রেসপেক্টে, T1 এর রেসপেক্টে, আর দুবার করতে হবে T2 এর রেসপেক্টে। ঠিক আছে, তাহলে ইন জেনারেল স্টেটমেন্ট যেটা, অবশ্যই এখানে T1 ইকুয়াল টু 0 হবে, T2 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি জেনারেল স্টেটমেন্ট যদি লিখে দিতে চাই, ধরো আমি এরকম চাইছি এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার কে চাইছি আর ওয়াই টু দি পাওয়ার আর চাইছি, তাহলে আমাকে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করতে হবে T1 এর রেসপেক্টে কে টাইমস আর T2 রেসপেক্টে আর টাইমস, তাই না? টোটাল ডেরিভেটিভ হলো কত, অ্যাকচুয়ালি কে প্লাস আর, কাকে, এম এক্স কমা ওয়াই T1 T2 কে অ্যাট দ্য পয়েন্ট T1 ইকুয়াল টু 0 অ্যান্ড T2 ইকুয়াল টু 0। সো এই নোটগুলোকে মাথায় রাখবে। বাকি কিছু আমি আর মোমেন্ট জেনারেটিং ফাংশন নিয়ে আমি ডিসকাস করলাম না। ফাইন, আচ্ছা আমি একটা এখানে এক্সারসাইজ একটা করাবো, যে এক্সারসাইজটা মোমেন্ট জেনারেটিং ফাংশনের সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়। এটা অ্যাকচুয়ালি আমাকে আগে করাতে হতো এক্সারসাইজটা, হ্যাঁ, তারপরে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা শুরু করা উচিত ছিল। সেটা হচ্ছে কি এক্সারসাইজ, তাহলে এই নোটগুলো নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে যাবে, তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। তো আমার যে এক্সারসাইজটা দেখো, আমরা এর আগের দিন দেখেছিলাম যে এক্স আর ওয়াই এই দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এটা ইমপ্লাই করে কি, যে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই এটা ইকুয়াল টু 0 হয়, তাই তো? এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে রোটা যেটা, অর্থাৎ কোরিলেশন কোফিসিয়েন্ট যেটা, সেই কোরিলেশন কোফিসিয়েন্টের ভ্যালুটা, আচ্ছা কোরিলেশন কোফিসিয়েন্ট কি ডিফাইন করা হয়েছিল আগের দিন? মনে পড়ছে না, হয়তো হয়েছিল। তাহলে কোরিলেশন অফ কোফিসিয়েন্ট অফ এক্স কমা ওয়াই, এটা মানে আমাদের কি ছিল, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। যদি না ডিফাইন করে থাকে তাহলে তোমরা হচ্ছে এটাকে দেখে নাও, মানে এটা হচ্ছে কোরিলেশন কোফিসিয়েন্টের ফর্মুলা। তো রুট ওভার সিগমা এক্স হবে কিনা শুধু একটু দেখিয়ে দিই আমি। কোভেরিয়েন্স না, ঠিক আছে, তাহলে তার মানে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা 0 হয়ে যাবে। তাহলে অর্থাৎ এক্স কমা ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের মধ্যে কোনো রকম রিলেশন থাকে না, তাদেরকে বলা হয় আনকোরিলেটেড। এটা আমরা আগের দিন দেখেছিলাম। কিন্তু কনভার্স পার্টটা যে ট্রু হয় না, অর্থাৎ আনকোরিলেটেড যদি দুটো র্যান্ডম ভেরিয়েবল হয়, তারা যে ইন্ডিপেন্ডেন্ট হয় না, তার একটা আমরা এক্সাম্পল আলোচনা করেছিলাম আগের দিন। তো আজকে আমরা দেখবো এই কনভার্স পার্টটা শুধুমাত্র যদি নর্মাল ডিস্ট্রিবিউশন নেই, অর্থাৎ এক্স কমা ওয়াই এই দুটো র্যান্ডম ভেরিয়েবল যদি নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, তাহলে তখন কিন্তু আনকোরিলেটেড হলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তখন এই এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ আনকোরিলেটেড হয়ে যাবে, দুই দিকটাই তখন হোল্ড করবে। তাহলে এটা একটা পার্টিকুলার রেজাল্ট, যে শুধুমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই ইন্ডিপেন্ডেন্ট আর কোরিলেশন মানে আনকোরিলেটেড দুটো কিন্তু সেম জিনিস হয়ে যাচ্ছে, সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা নয়। ঠিক আছে, তো আমরা সেই এক্সারসাইজটাই আমরা প্রুভ করব। ওকে, if
if x comma y has a bivariate normal distribution, then x comma y independent if and only if they are uncorrelated। ঠিক আছে, দেখো এক্স আর ওয়াই যদি বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন মিনস জয়েন্টলি নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করবে, তাদের জন্য যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন সেটা আমি আগের দিন দেখিয়েছি তোমাদের, একটা বড় একটা এক্সপ্রেশন থাকে। ঠিক আছে, তো আমরা সেটাকে প্রুভ করব। তো ফার্স্ট দেখো যে ইফ, এটা খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম, if x comma y are independent, then covariant of x comma y equal to 0। এটা ইমপ্লাই করছে রো ইকুয়াল টু 0। কেন? কারণ কি রো মানে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। ফাইন, তাহলে এটাই ইমপ্লাই করছে আমাদের কি, যে এক্স কমা ওয়াই আর আনকোরিলেটেড। সো বেটার হয় যদি এক্স কমা ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরে, যেটা আমি একবারে লিখে দিলাম যে কোভিডিয়েন্স অফ এক্স কমা ওয়াইটা 0, সেটাকে তোমরা প্রুভ করবে। আগের দিন যে প্রুফটা আমি লিখে দিয়েছি সেটাকে প্রুভ করে নেবে। ঠিক আছে, তাহলে এই লাইনে প্রুভ করলে তাহলে বাকিটা ঠিক আছে। তাহলে এখন আমাদের এই পার্টটা তো ট্রিভিয়াল, আমাদের আগের দিন করেছি, আমরা কনভার্স পার্টটা আমরা দেখব। কনভার্স পার্টটা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে কি আনকোরিলেটেড, সেখান থেকে আমাদের আসবে হচ্ছে কি এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট। ফাইন, সো কনভার্সলি লেট যে এক্স কমা ওয়াই আর আনকোরিলেটেড, তাহলে যদি আনকোরিলেটেড হয় তার মানে কি রো অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। ফাইন, বাই ডেফিনেশন অফ আনকোরিলেটেড। দেখো যে দ্য জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স কমা ওয়াইয়ের যেটা জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন সেটা কত হবে? যেহেতু এক্স কমা ওয়াইটা বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ডেন্সিটি ফাংশন সেটা আমাকে ফার্স্ট লিখতে হবে। তাহলে এটা ডেন্সিটি ফাংশন কি ছিল? একটা বড় ছিল। তাহলে এটা ডেন্সিটি ফাংশন ছিল 1/2 পাই √1 মাইনাস রো স্কোয়ার, ফাইন, রো স্কোয়ার ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই, তার সঙ্গে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা অনেক বড় একটা টার্ম। ঠিক আছে, আচ্ছা ই টু দি পাওয়ার আমি এখানে না লিখে ইন্টু দিয়ে ই টু দি পাওয়ার তার নিচে লিখছি, নাহলে একসঙ্গে আটবে না। ই টু দি পাওয়ার মাইনাস তার আসবে 1/2 ইন্টু 1 মাইনাস রো স্কোয়ার। ফাইন, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 রো, ঠিক আছে, যে এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই। এটা থাকবে প্লাস দিয়ে থাকবে যে ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই তার হোল স্কোয়ার, যেখানে মাইনাস ইনফিনিটি থেকে এক্স আর ওয়াই দুটোই থাকবে ইনফিনিটির মধ্যে, সিগমা এক্স গ্রেটার দ্যান 0, সিগমা ওয়াই গ্রেটার দ্যান 0। আর কি লিখবে? যে মড অফ রো লেস দ্যান 1। ফাইন, তাহলে এই জিনিসগুলোকে লিখে নেবে। এখন যেহেতু রোটা 0, তাহলে এই লাইনটাকে কি লেখা যাবে? তাহলে খেয়াল করে দেখো, যেহেতু রোটা 0, তাহলে এটা ইমপ্লাই করছে এফ অফ এক্স কমা ওয়াই, এটাকে লেখা যাবে দেখো 1/,
দেখো 1 বাই যেটা 2 পাই আছে, 2 পাইটাকে আমি প্রথমে লিখলাম 1/√2 পাই ইন্টু 1/√2 পাই, তাহলে হয়ে যাবে 2 পাই। ফাইন, রোটা তো 0, সিগমা এক্স আছে, তাহলে সিগমা এক্সকে রাখলাম। ওকে, রোটা 0 হয়ে যাওয়ার জন্য মিডিলের টার্মটা 0 হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকলে কত বলো, যে e⁻−x মাইনাস mx তার হোল স্কোয়ার বাই দেখো একটা 2 সিগমা এক্সের স্কোয়ার হয়ে গেল। ওকে, ইন্টু আবার দেখো 1/√2 ইন্টু সিগমা ওয়াই লিখলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি 2 পাই সিগমা এক্স সিগমা ওয়াই চলে আসবে এখান থেকে। e⁻−y মাইনাস my তার হোল স্কোয়ার বাই 2 সিগমা ওয়াই স্কোয়ার চলে আসবে। দেখো এটাকে সাজিয়ে এটা লেখা যাবে, তাহলে এটা খেয়াল করে দেখো, এক্স এর ডেনসিটি ফাংশন আর এটা হচ্ছে ওয়াই এর মার্জিনাল ডেনসিটি ফাংশন। হ্যাঁ, তাহলে এখানে পাশে লিখবে যে এই লাইনটা কেন লিখতে পেলাম, যেহেতু রোটা 0 বলা ছিল। তাহলে দেখো যে আমাদের জয়েন্ট ডেনসিটি ফাংশনটাকে আমরা দুটো মার্জিনাল ডেনসিটি ফাংশনের প্রোডাক্ট আকারে লিখে দিতে পারলাম, এবং এখান থেকে বলা যায় যে এক্স আর ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। ফাইন, আচ্ছা এরপরে আমরা আসবো ক্যারেক্টারিস্টিক ফাংশনে। জয়েন্ট ক্যারেক্টারিস্টিক ফাংশন, আচ্ছা আমি এটাকে পুরোটাকে মুছে দিচ্ছি। সরি, ডেফিনেশন। দেখো, the joint characteristic function of the joint distribution of the random variables x comma y is defined as, যদি এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল যে ডিস্ট্রিবিউশনকে জেনারেট করে সেই ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন, সেটাকে ডিফাইন করা হয় কি এক্সপেকটেশন অফ e⁻, তোমরা জানো জাস্ট খালি একটা আই চলে আসে, তাই না? তাহলে t1x প্লাস t2y, এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে দেখো যে ওই টি এর জায়গায় আইটি বসিয়ে দিলেই কিন্তু মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে ক্যারেক্টারিস্টিক ফাংশনটা পাওয়া যাবে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ফাই অফ এক্স কমা ওয়াই, আর এখানে t1 t2। ঠিক আছে, এটাকে হচ্ছে, এটা আমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন। এবার এই ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়ে কিছু থিওরেম আছে তোমাদের বইয়ে, আমি একটা ডিস্ট্রিবিউশনের জন্য করছি, বাকি ডিস্ট্রিবিউশনগুলোর জন্য তোমরা একইভাবে প্রুফগুলো করবে। ঠিক আছে, এখানে ওই একটা ক্যারেক্টারিস্টিক ফাংশনের করসপন্ডিং একটাই ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, এবং উল্টোভাবে একটা ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং একটাই ক্যারেক্টারিস্টিক ফাংশন পাওয়া যাবে। মানে ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে ডিস্ট্রিবিউশন ফাংশন বা ডেনসিটি ফাংশন ইফ অ্যান্ড অনলি ইফ, মানে ঠিক আছে, যেটা আমি আগে ডিসকাস করেছিলাম ইউনিকনেস থিওরেম দিয়ে ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে। তো বাইনোমিয়াল, দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি একটা থিওরেম করছি, একই ডিস্ট্রিবিউশন, মানে একই থিওরেম তোমরা বাকি ডিস্ট্রিবিউশনগুলোর ক্ষেত্রে করবে। থিওরেমের স্টেটমেন্ট দেখো লিখছি প্রথমে, if x1 x2 x3 and xn, এখানে xr আছে, be binomial, be independent, be mutually independent
binomial variates with parameter n1 comma p, n2 comma p and nr comma p. Then prove that x1 plus x2 dot dot the xr is a binomial variate with parameter n1 plus n2 nr comma p. ভালো করে দেখে নাও, একটাই থিওরেম আমি করব, সবটাই তোমরা করবে এবং সব প্রত্যেকটাই একই রকম, ঠিক আছে। বলছে যে কি x1 একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা কি বাইনোমিয়াল ভ্যারিয়েটস মানে কি x1 যে ডিস্ট্রিবিউশনকে জেনারেট করবে সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে উইথ প্যারামিটার কি n1p। তার মানে x1 এর করসপন্ডিং যে ডেনসিটি ফাংশন, সেই ডেনসিটি ফাংশনের ভ্যালুটা কেমন হবে, যদি তাকে আমি f1 নাম দেই তাহলে সেটা হবে n1cx p to the power x and q to the power 1 minus x। ফাইন। তো এইটা হচ্ছে যেখানে x এর মানটা অবশ্যই 0 1 2 করে n এবং আদার্স জায়গায় 0, তাহলে এটা হচ্ছে x1 এই ডিস্ট্রিবিউশনটাকে ফলো করে। ফাইন। যদি x2 বলতাম তাহলে তার যে ডেনসিটি ফাংশন সেটা এখানে n2 হয়ে যেত। তো এই জন্য দেখো বলেছে x1 এর প্যারামিটার হচ্ছে n1p, x2 এর প্যারামিটার হচ্ছে n2p। তার মানে x1 যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে জেনারেট করবে তার ক্ষেত্রে n1 নাম্বার অফ যেটা ট্রায়াল সেটা হচ্ছে n1, x2 এর ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়ালটা হচ্ছে n2, ঠিক আছে। বাট প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সাকসেসের প্রবাবিলিটিটা p, সেটা কিন্তু সেম আছে, সেটা চেঞ্জ হয়নি। তাহলে আমাকে প্রুভ করতে হবে যে এই যে x1 প্লাস x2 ডট ডট xr এটাও তো একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল। তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটা যে ডিস্ট্রিবিউশনকে জেনারেট করবে সেই ডিস্ট্রিবিউশনের নাম্বার অফ ট্রায়ালস হবে এতটা এবং তার ক্ষেত্রে ডেনসিটি ফাংশনটা প্যারামিটার হবে এই দুটো। ফাইন। আচ্ছা, প্রত্যেকটা থিওরেমগুলোর স্টেপ একই রকম, আমি একটা স্টেপ লিখছি দেখো এখানে, যে লেট যেহেতু আরখানা স্যাম্পেল আছে সেজন্য আমি এস আর ইকুয়াল টু x1 প্লাস x2 ডট ডট দিয়ে এক্স আর লিখে দিলাম। ফাইন। এখন খেয়াল করো, আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের যেটা ক্যারেক্টারিস্টিক ফাংশন যেটা হয়, একটু মনে করে দেখো যে আমাদের যদি এনপি ভ্যারিয়েটস হয় এক্সটা, তাহলে তার ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক ফাংশন দ্যাট ইজ এফএক্সটি, সেটা কিন্তু আমরা এর আগে ক্যালকুলেট করেছিলাম আগের চ্যাপ্টারে, নাহলে দেখে নিতে পারো পি ই টু দি পাওয়ার আইটি প্লাস কিউ তার পাওয়ার এন, এইটা হয় আমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশন। ফাইন। তাহলে এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে এক্স মানে x1, তখন আমাদের এই যে এনটা কত হয়ে যাবে, n1 হয়ে যাবে। ফাইন। তাহলে ক্যারেক্টারিস্টিক ফাংশন, তাহলে হেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক function of xk is given by phi xk of t that is equal to p e to the power it plus q তার পাওয়ারে nk। এখানে k is equal to 1 2 করে r। দেখো x1 এর জন্য যে ক্যারেক্টারিস্টিক ফাংশনটা আসবে সেক্ষেত্রে কত, এখানে n1 হবে, x2 হলে এখানে n2 হবে অ্যান্ড সো অন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কিন্তু ক্যারেক্টারিস্টিক ফাংশনটা বের করতে বলেছে কার, এসআর এর, ঠিক আছে। তাহলে দেন দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ SR is given by phi, নিচে এখানে SR দিয়ে লেখা হয়, এখানে t, তাই তো। এটা কি হবে তাহলে, তবে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি, আর এখানে যেটা থাকে সেটা হয় SR।
তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি, এস আর মানে কত আমাদের x1 প্লাস x2 অ্যান্ড এক্স আর। ফাইন। তার মানে দেখো এটাকে লিখে দেওয়া যায় এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি x1 ইন্টু ই টু দি পাওয়ার আই টি x2 ইন্টু ই টু দি পাওয়ার আই টি এক্স আর। ফাইন। এখন দেখো যেহেতু x1 x2 এক্স আরগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই এক্সপেকটেশনটাকে সেপারেট করে দেওয়া যায়। তাহলে আমরা পরের লাইনে যেটা লিখবো, আচ্ছা তার আগে এখানে একটা জিনিস দেখিয়ে নিই শুধু। দেখো যেহেতু এক্সকের প্যারামিটারটা হচ্ছে এন কে পি, সেই জন্য দেখো তার ক্যারেক্টারিস্টিক ফাংশনটা কিন্তু এটা হয়ে গেল, মানে পিটা এখানে আসলো আর এন কেটা এখানে আসলো। তাহলে আমি ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে যদি প্যারামিটারটাকে ফাইন্ড আউট করতে চাই, তাহলে ই টু দি পাওয়ার আইটির সঙ্গে যেটা থাকছে সেইটা, আর পাওয়ারে যেটা থাকছে সেটা হচ্ছে প্যারামিটার। ওকে, তাহলে এটা একটু শুধু মাথায় রাখবে। তাহলে এই লাইনের পরে আমি ইকুয়াল টু দিয়ে লিখছি, এখানে আরেকটা লাইন আছে এখানেই লিখছি আমি, ইকুয়াল টু দিয়ে লিখছি কত এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স ওয়ান ইন্টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স টু ইন্টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স এন। ফাইন। এটা আমরা লিখতে পারলাম, কেন কি এখানে লিখে দাও সিন্স এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন খেয়াল করে দেখো এইটা, এই যে আমাদের যেটা এক্সপেকটেশন অফ আই টি এক্স ওয়ান আছে, সেটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স ওয়ানের ক্যারেক্টারিস্টিক ফাংশন। কেন কি এক্স ওয়ানের ক্যারেক্টারিস্টিক ফাংশনটাকে আমি কি লিখি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স ওয়ান, দেখো যেটা হচ্ছে এটা। ফাইন। তাহলে সিমিলারলি নেক্সট যেটা সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এক্স টু অ্যান্ড সো অন। তাহলে এই লাইনটা তোমরা লিখে নেবে, আমি এটাকে মুছে দিচ্ছি এখানে, নাহলে আমরা আটবে না। তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেটলি হবে কি এক্স আর টি। ফাইন। এখন আমি জানি যে আমার এক্স ওয়ানের যে ক্যারেক্টারিস্টিক ফাংশন সেটা হয় পি ই টু দি পাওয়ার আই টি প্লাস কিউ, তার পাওয়ারে হচ্ছে এন ওয়ান, অ্যান্ড সিমিলারলি পি ই টু দি পাওয়ার আই টি প্লাস কিউ, তার পাওয়ারে হচ্ছে এন টু, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পি ই টু দি পাওয়ার আই টি প্লাস কিউ টু the power nr. Now after simplification, this can be written as pit plus q and the power n1 plus n2 and n to the power r, sorry nr. তাহলে ফ্রম হেয়ার এখান থেকে দেখো দেখতে পারবে যে আমি যদি বলি এইটা যদি কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিক ফাংশন হয়, দেন ইটস প্যারামিটার আর কি দিস কমা পি, তাই না? তাহলে therefore SR follows binomial variates with parameter এই যে n1 প্লাস n2 nr, p. ফাইন। এটা হচ্ছে আমাদের থিওরামের প্রুফ। এই একই জিনিস দেখবে তোমাদের পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং এখানে অর্থাৎ আমি বলতে থিওরাম, এখানে পেজ নাম্বারটা বলে দিচ্ছি আমি, দেখো এই একই জিনিস তোমরা প্রুভ করবে। থিওরাম 8.5.5, এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে সম্ভবত 506 পেজ। তারপর কত করবে 8.5.6, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এটা হচ্ছে 507 পেজ। তারপরে গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করবে 8.5.8, তার আগে একটা 7 থিওরামটা মিস গেল, 7টা করবে, এটা হচ্ছে 508। ওকে, তাহলে 8.5.8, 509 গামা ডিস্ট্রিবিউশন। তাহলে এগুলো অবশ্যই করবে, এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম। নেক্সট আমরা দেখো আমরা কন্ডিশনাল কিছু মুভমেন্ট ক্যালকুলেট করব এবং কন্ডিশনাল মিন, কন্ডিশনাল ভ্যারিয়েন্স এগুলো ক্যালকুলেট করব।
তাহলে এই থিওরেমগুলো অবশ্যই করবে, ঠিক আছে। The definition: conditional expectation. Okay. We considered two random variables x comma y and let g একটা r ক্রস r থেকে r এ ফাংশন। তার মানে যেটা দেখতে কেমন, যেটা দেখতে সাম এক্স কমা ওয়াই ইকুয়াল টু কিছু একটা থাকবে, ঠিক আছে। মানে ডোমেনের মধ্যে দুটো পয়েন্ট থাকবে, যেহেতু আমরা ডবল ভেরিয়েবলের র্যান্ডম ভেরিয়েবল কনসিডার করছি, ঠিক আছে। তাহলে এই ধরনের একটা ফাংশন বি অ্যান্ড এটা ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, then the conditional expectation of g of x comma y on the hypothesis spelling দেখে নেবে, hypothesis x equal to small x is denoted by expectation of, খেয়াল করো আমরা g of x comma y এর এক্সপেকটেশনটা ক্যালকুলেট করছি given that x equal to x, ফাইন। সেটাকে এইভাবে ডিনোট করা হয়। এবং এটা কিভাবে ডিফাইন, দেখো আমরা যদি শুধুমাত্র g of x comma y, তাহলে শুধুমাত্র g of x comma y এর এক্সপেকটেশন ক্যালকুলেট করতাম, তাহলে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি g of x comma y f of x comma y dx dy, এখানে ডবল ইন্টিগ্রেশন আসতো, নিশ্চয়ই আমরা এটা করতাম, তাই না। কিন্তু এখানে আমরা সেটা না করে আমাদের এখানে g of x y এর আমরা এক্সপেকটেশন ক্যালকুলেট করব অন দ্য হাইপোথিসিস x ইকুয়াল টু এক্সটা গিভেন। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের g of x y তো এখানে অবশ্যই থাকবে, আর এখানে আমরা f of x y না দিয়ে আমরা এখানে কি f of y given x এটা ক্যালকুলেট, এটা রাখবো, এটা হচ্ছে ডেফিনিশন। আর এখানে তাহলে যেহেতু এখানে g of x y এর গিভেন এক্সটা ফিক্সড করে দেওয়া হয়েছে, তাহলে এখানে dy হবে, ফাইন। এক্সটা একটা ফিক্সড নাম্বার, তাহলে তার মানে দাঁড়ালো দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি g of x comma y, এটা মানে তোমরা জানো যে f of x comma y বাই f y এর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট x, সরি x এর মার্জিনাল ডেন্সিটি ফাংশন অ্যাট দ্য পয়েন্ট x dy। তাহলে এটা হচ্ছে আমার g of x y এর এক্সপেকটেশন অন দ্য হাইপোথিসিস, কোন হাইপোথিসিস, যে x এর মানটা গিভেন, ফাইন। দেখো সিম্পল ব্যাপার, যে যেহেতু এক্সটা গিভেন, তাহলে আমাকে এখানে যে ডেন্সিটি ফাংশনটা ইউজ করতে হবে সেটাও কন্ডিশনাল ডেন্সিটি ফাংশন ইউজ করতে হবে, তাই না। এবং কোন কন্ডিশনাল ডেন্সিটি ফাংশন, তাহলে এটা যে এক্সটা গিভেন সেই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে এক্সটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, তাহলে কে ভ্যারি করবে, ওয়াই ভ্যারি করবে। ধরো এক্স এর মান সাপোজ 5, এক্স ইকুয়াল টু 5, তাহলে সেক্ষেত্রে শুধু ওয়াইটা ভ্যারি করবে, সেজন্য ইন্টিগ্রেশনটা ওয়াই এর রেসপেক্টে হবে। এটা হচ্ছে কন্ডিশনাল এক্সপেকটেশনের ডেফিনেশন ইন কন্টিনিউয়াস কেস। ডিসক্রিট কেসটাও একইভাবে এখানে আছে, তাহলে বুঝতেই পারছো কী হবে, সামের ইন্টিগ্রেশনটা উঠে গিয়ে সামেশন হবে, এখানে g of xi, yi আসবে, এবং সেক্ষেত্রে কন্ডিশনাল যে মার্জিনাল ডেন্সিটি ফাংশন আমি অলরেডি ডিসক্রিট কেসে আলোচনা করেছি সেটা চলে আসবে এখানটায়। দ্যাট ইজ, এটাকে যদি কেউ লিখতে চাই ইন ডিসক্রিট কেস, তাহলে সেক্ষেত্রে সেটাকে এইভাবে লেখা যেতে পারে যে সামেশন g of সাপোজ xi yi, ওকে, f of ij বাই, যেহেতু এখানে আইটা আমার তোমার হচ্ছে যে এক্সটা গিভেন, তাহলে এক্সটা গিভেন হওয়ার জন্য সম্ভবত এখানে হ্যাঁ এফ আই হবে আর এখানে স্টার হবে, এই টাইপের একটা ডিফাইন হবে। এটা দেখবে কন্টিনিউয়াস কেস এখানে করা আছে।
তো এই হলো আমাদের কন্ডিশনাল এক্সপেকটেশনের ডেফিনেশন। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ডিশনাল মিন। ওকে, definition, conditional moment. Let R be a positive integer. R একটা positive integer, fine. If expectation of y to the power r given x exists, then we call it moment, conditional moment of y, conditional moment of y of order, but then we call it conditional kth order moment, conditional rth order moment of y on the hypothesis মানে ধরে নেওয়া হচ্ছে বা given that on the hypothesis x। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এক্সপেকটেশন অফ y টু দি পাওয়ার r, আমরা যদি শুধু এটা ক্যালকুলেট করতাম তাহলে এটাকে আমরা কি বলি, y এর মুভমেন্ট বলি অ্যাবাউট অরিজিন উইথ অর্ডার r। কিন্তু এখানে যদি একটা গিভেন x দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় কন্ডিশনাল মুভমেন্ট অফ y অফ অর্ডার r অন দ্য হাইপোথিসিস x, মানে এক্সটা গিভেন, তারপরে আমরা এক্সটা আমাদের দেওয়া আছে, তারপরে আমরা y টু দি পাওয়ার r এর এক্সপেকটেশনটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে সিমিলারলি যদি আমরা এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r টা ক্যালকুলেট করতাম তাহলে এটা হচ্ছে কি x এর rth অর্ডারের মোমেন্ট, তাই তো, গিভেন দ্যাট y এর একটা ফিক্সড ভ্যালু, এটা একটা পার্টিকুলার ভ্যালু হতে পারে, তাহলে ইজ কল্ড rth order moment of x on the hypothesis y। ঠিক আছে, নেক্সট আমি একবার নোট লিখে দিচ্ছি এখানে, এই নোটটা ভালো করে পড়বে কারণ এখান থেকে আমাদের অঙ্কের ফর্মুলা আসবে। যে আমরা যদি এক্সপেকটেশন অফ, তোমরা জানো যে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r এটা হচ্ছে কি rth অর্ডারের মুভমেন্ট কার x এর, তাহলে যদি r এর মান 1 হয় অর্থাৎ ফার্স্ট অর্ডার যে মুভমেন্ট সেটাকে বলা হয় মিন বলা হয়। তাহলে এখানে যদি আমি r ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে মিন অফ y অন দ্য হাইপোথিসিস x। ঠিক আছে, তাহলে ইজ কল্ড কন্ডিশনাল মিন, কার মিন, অফ y অন দ্য হাইপোথিসিস x, ক্যাপিটাল x এর মান স্মল x, ক্যাপিটাল x এর মান যে স্মল x, এই হাইপোথিসিসের উপরে y এর কন্ডিশনাল মিন হচ্ছে এটা। ওকে, এবং এটাকে ডিনোট করা হয়, and it is denoted by, এটা স্ট্যান্ডার্ড নোটেশন ভালো করে মনে রাখবে, and it is denoted by স্মল m সাফিক্সে y, যেহেতু y এর মিন সেজন্য এখানটাই কোন পয়েন্টে কোন হাইপোথিসিসে x এর
এইভাবে। তাহলে দ্যাট ইজ তোমরা এখানে লিখে রাখতে পারো যে এম ওয়াই এক্স এটা মানে কি ওয়াই এর কন্ডিশনাল মিন, ঠিক আছে, অন দ্য হাইপোথিসিস ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন দিয়ে করি তাহলে এক্সের তো একটা ফিক্সড ভ্যালু থাকবে, তাহলে আমরা কার মিন বের করছি ওয়াই এর, সো দিস ইজ ওয়াই। আর এখানে কি হবে যে আমাদের ডেনসিটি ফাংশন হবে কার ওয়াই এর ডেনসিটি ফাংশন গিভেন দ্যাট এক্স ডিওয়াই। এটা দ্যাট ইজ এটাকে কি লিখবে, এটাকে লিখবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওয়াই এফ অফ এক্স ওয়াই বাই এক্স এর মার্জিনাল ডেনসিটি ফাংশন ডিওয়াই। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই লেখাটা দেখা যাচ্ছে না, ব্যাস এটা হচ্ছে এম ওয়াই এক্স। নেক্সট আমরা তাহলে পরের যেটা নোট, ফার্স্ট নোট, সেকেন্ড এটাও ভীষণ ইম্পর্টেন্ট নোট, একই জিনিস খেলে উল্টে দেখবো। এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই, এখানে এগুলো সব ক্যাপিটাল হবে, সরি না ওয়াইটা ক্যাপিটাল হবে, এক্সটা তো একটা পার্টিকুলার নাম্বার, সো স্মল এক্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি যে এক্সপেকটেশন অফ এক্স গিভেন স্মল ওয়াই, অ্যাকচুয়ালি এটা মানে কিন্তু মনে রাখবে যে এক্সপেকটেশন অফ এক্স আর ক্যাপিটাল ওয়াই এর মান হচ্ছে পার্টিকুলার একটা ফিক্সড মান, এটা ঠিক আছে, ইজ কল্ড কন্ডিশনাল মুভমেন্ট অফ, কার মুভমেন্ট এটা কন্ডিশনাল এক্স এর, ঠিক আছে, এক্স অন দ্য হাইপোথিসিস capital Y equal to small y, and it is denoted by যেহেতু x এর কন্ডিশনাল মিন, তাহলে নিচে x কোন পয়েন্টে এটা, তাহলে দ্যাট ইজ mx y দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমি একবার এটা লিখছি x f of x y বাই ওয়াই এর মার্জিনাল ডেনসিটি ফাংশনের ভ্যালু ওয়াই পয়েন্টে এখানে ডিএক্স। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবে, এটা দিয়ে আমাদের এরপরে আমাদের রিগ্রেশন কার্ভ আসবে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টুলস ফর স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, তো আমরা এটা নেক্সট দিন আমরা আলোচনা করব। ওকে, তাহলে এই রিগ্রেশন কার্ভটা আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের এইটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে তোমরা যেটা দেখবে মনে করে, থিওরাম 8.6.2, থিওরাম 8.6.2 পেজ নাম্বার হচ্ছে 514 অ্যান্ড থিওরাম 8.6.3 পেজ নাম্বার 515, এই দুটো থিওরাম একটু দেখবে, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের শুধু রিগ্রেশন কার্ভ টপিকটা বাকি থাকলো, এরপরে একদিন আমি প্রবলেমগুলো একটু আলোচনা করবো, করে সেটা হোমওয়ার্ক দিলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।